নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প কালিদাসের বিবাহ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প কালিদাসের বিবাহ। বাংলাদেশে কালিদাসের বিয়ে সম্বন্ধে যে গল্পটি প্রচলিত আছে তা সংক্ষেপে এই: গৌড়াধিপতি মানিকেশ্বরের রত্নাবতী নামে অত্যন্ত রূপবতী ও বিদুষী এক মেয়ে ছিলেন। বিচারে যিনি তাকে পরাস্ত করবেন তাকেই স্বামিত্বে বরণ করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। বড় বড় পণ্ডিতরা এই বিচারে হেরে গেলে ক্রুদ্ধ হয়ে রত্নাবতীর পিতামাতা প্রতিজ্ঞা করলেন এক মহামূর্খকে এনে রাজকন্যার সঙ্গে বিয়ে দিয়ে এই অপমানের প্রতিশোধ নেবেন। সেই অনুসারে তারা অনুসন্ধানে বেরিয়ে দেশ ভ্রমণ করতে করতে এক জায়গায় দেখলেন এক ব্যক্তি গাছের ডালে বসে সেই ডাল কাটছে। সুতরাং তাকেই তারা আদর্শ মূর্খ স্থির করে গৌড়ে নিয়ে আসলেন এবং কৌশলে রাজকন্যাকে বিচারে পরাস্ত করিয়ে দিয়ে তার সঙ্গে বিয়ে দেওয়ালেন। এই বরই ভবিষ্যতের কবিবর কালিদাস। ফুলশয্যার রাত্রেই রাজকন্যা বুঝতে পারলেন তার বরটি কত বড় মূর্খ। ক্রোধে তাকে পা দিয়ে আঘাত করলেন। অপমানিত হয়ে কালিদাস সেখান থেকে চলে গিয়ে বনের মধ্যে মায়া বেশ ধারিণী দেবী সরস্বতীর দেখা পেলেন এবং তাকে অর্চনা করে অসামান্য কবিত্ব শক্তির অধিকারী হলেন। কিন্তু পশ্চিমাঞ্চলে প্রচলিত কিংবদন্তির অন্য রূপ। সেই গল্পই এখন শোনাব। প্রাচীনকালে বাংলাদেশে সত্যবান নামে এক রাজা ছিলেন। তার একটি কন্যা হয়েছিল, তার নাম চম্পককলিকা। মেয়েটি বড়ই সুন্দরী, তার রংটি যেন চাঁপা ফুলের কুঁড়ির মতো, সেই জন্যেই তার এই রকম নাম রাখা হয়। মা বাপে কখনো তাকে চম্পা, কখনো বা শুধু চাঁপা বলে ডাকতেন। চাঁপা জন্মাবার কয়েক বছর আগে রাজার প্রধানমন্ত্রীর একটি পুত্র সন্তান জন্মেছিল, তার নাম চূড়ামণি। প্রধানমন্ত্রীর দাসী চূড়ামণিকে কোলে নিয়ে রাজবাড়িতে যেত। রানীমা ছেলেটিকে কোলে করতেন, সন্দেশ খেতে দিতেন। ক্রমে চম্পা বড় হলো। তখন চূড়ামণি রাজবাড়িতে গিয়ে চম্পাকে কোলে করত, তার সঙ্গে খেলা করত। চাপা আধো আধো কথায় তাকে চুলো দাদা বলে ডাকত। ক্রমে চাপা আরো বড় হলো। রাজা তাকে পাঠশালায় পড়তে পাঠালেন। চাপার বুদ্ধি ও স্মরণশক্তি দেখে গুরুমশাই অবাক হয়ে গেলেন। অন্য পড়ুয়ারা বলতে লাগলো, তা হবে না, হাজার হোক রাজার মেয়ে তো। চূড়ামণিও সেই পাঠশালাতেই পড়ত, কিন্তু লেখাপড়ায় তার সেরকম মন ছিল না। চাঁপা যখন পাঠশালায় ভর্তি হয়, চূড়ামণি সে সময়ে অনেক ওপরে পড়ত, কিন্তু 2-3 বছরের মধ্যেই চাঁপা তাকে ধরে ফেলল এবং তাকে ছাড়িয়ে গেল। এতে চূড়ামণি মনে মনে কিছুটা ক্ষুণ্ণ হলো বটে, কিন্তু চাঁপার সঙ্গে ছেলেবেলা থেকে তার যেমন ভাব ছিল তা খর্ব হলো না। চাঁপা কিন্তু মনে মনে বলতো, ওই চূড়ো দাদা ভারী গাধা। চূড়ামণি ছেলেটি দেখতে কিছু মন্দ ছিল না, তবে রংটি তার শ্যামবর্ণ। রাজকন্যা আড়ালে বলতো, মা গো কি কালো। তার আরেকটু দোষ ছিল, সে একটু তোতলা, তবে সাধারণত তার তোতলামি বড় জানা যেত না, রাগলেই তা বাড়ত। চম্পা মাঝে মাঝে চূড়ো দাদার অসাক্ষাতে তার তোতলামিতে ভেঙিয়ে আনন্দ পেত। রাজকন্যার বয়স তখন 9 কি 10, চূড়ামণির বয়স 14 বছর। একদিন পাঠশালার পরে রাজ উদ্যানে চাঁপা ও চূড়ামণি খেলা করছিল। চাঁপার দাসী সে সময়টা কোথায় গিয়েছিল। চূড়ামণি রাজকন্যাকে বলল, চাঁপা
তুই আমায় বিয়ে করবি? কথাটা শোনা মাত্রই চন করে রাজকন্যার রক্ত গরম হয়ে উঠল। সে বলল, কি বললে চূড়ামণি? বিরক্ত হলে সে আর চূড়ো দাদা বলতো না। চূড়ামণির বুদ্ধিটা কিছুটা মোটা। চাপা যে তাকে চূড়ামণি বলল তা সে অতটা খেয়াল করল না। ভাবল রাজকুমারী বোধহয় শুনতে পায়নি। তাই সে প্রশ্নটার পুনরুক্তি করে বলল, চাপা, বলি শোন, যদি আমাকেই বিয়ে করতে তোর ইচ্ছে হয় তবে কাজ করিস। চাপা তার রাগের কোনো লক্ষণ বাইরে প্রকাশ না করে বলল, কি কাজ? তুই যখন বড় হবি, তোর বাবা এখানে সেখানে তোর বিয়ের সম্বন্ধ করবেন, সেই সময়ে তুই তোর বাবাকে বলিস। আর যদি বাবাকে বলতে লজ্জাই করে, তোর মাকেই বলিস না হয় যে, মা, আমার অন্য কোথাও সম্বন্ধ করো না, আমি ওই চূড়ো দাদাকেই বিয়ে করব। তাহলেই বুঝেছিস আমার সঙ্গেই তারা তোর বিয়ে দিয়ে দেবেন। সে বেশ মজা হবে না ভাই, কি বলিস? তোর মন আছে? চাপা আর রাগ সামলাতে পারল না, বলল, চূড়ামণি, তোমার আস্পর্ধা তো কম নয়। চূড়ামণি এই কথা শুনে একটু বিস্মিত হলো। রাজকন্যার দিকে চেয়ে বলল, কেন, আস্পর্ধাটা কি হলো? চাপা বলল, তোমার বাবা আমার বাবার চাকর, তুমি চাও আমায় বিয়ে করতে? বামন হয়ে চাঁদে হাত! আমি হলাম রাজার মেয়ে, আমার বিয়ে হবে মস্ত বিদ্বান রূপবান কোনো রাজপুত্রের সঙ্গে। তোমার সঙ্গে আমার বিয়ে বলতে লজ্জা করে না? এই কথা শুনে চূড়ামণিরও রাগ হলো। বলল, ও, রাজপুত্র বিয়ে করবে তুমি? বটে, বলি, কোন রাজপুত্রকে বিয়ে করবে বলো দেখি? কা কা কার কপাল ফিরলো? চাপা বলল, সে যার সঙ্গে যার ভবিতব্যতা আছে তার সঙ্গে তার বিয়ে হবে, কিন্তু তোমার মুখে এ ব্যঙ্গ শোভা পায় না চূড়ামণি। যারা চাকর বাকর তারা চাকর বাকরের মতো থাকলেই ভালো হয়। বলতে বলতে চম্পার মুখখানি রাঙা টকটক করে উঠল। চূড়ামণি বলল, আ আ আমার মতো সুপাত্র তোমার অদৃষ্টে নেই। কাজেই দুষ্টু সরস্বতী তোমার কাঁধে ভর করে তোমার মুখ দিয়ে ওই কথাগুলো বলালেন। নিজের পায়ে নিজেকেও কুড়ুল মারলে অন্য লোকে তার কি 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 করবে বলো? আমি বুঝি হলাম চাকর বাকর? বলি, রাজকন্যে, তোমার বাবার এই রাজ্যটা চালাচ্ছে কে? সে খবর কি রাখো? তোমার বাবার ভারী মুরুদ কি না? আমার বাবা না থাকলে এ রাজ্য যে এতদিনে কবে লোপাট হয়ে যেত। তো তোমার বিয়ের সময় হলে তোমার বাবা তো আমার বাবাকেই পাত্র খুঁজে আনতে বলবেন। তুমি দেখো তখন কেমন এক পাত্র নিয়ে আসি তোমার জন্য। এর শোধ সেই সময় যদি না তুলি তবে আমার নাম চূড়ামণি নয়। রাজকন্যা ব্যঙ্গ ভরে হেসে বলল, কি শোধটা তুলবে চূড়ামণি? চূড়ামণি এতে আরো চটে গিয়ে বলল, কি কি শোধটা তুলবো শুনবে তুমি? আজ থেকে আমার এই পিতিজ্ঞে রইল, একজন আকাট গণ্ডমুখ্য গরিবকে এনে তোমার সঙ্গে বিয়ে দেওয়াবো, তবে ছাড়বো। তা যদি আমি না দিতে পারি, তুমি ছুরি দিয়ে আমার এই কান দুটি কেটে নিয়ে তোমার শোবার ঘরের দেওয়ালে পেরেক পুঁতে টাঙিয়ে রেখো। চাপা ঠোঁট নাক কুঁচকে বলল, যে লম্বা লম্বা কান, দেওয়ালে টাঙালে মেঝে লুটোবে যে। হা হা আমার কা করে চূড়ামণি কি বলতে যাচ্ছিল তার প্রতি কোনো লক্ষ্য না করে বেনি দুলিয়ে ক্ষিপ্র পায়ে চাপা সেখান থেকে চলে গেল। বছরের পর বছর কাটতে লাগলো। রাজকন্যা অন্তঃপুরচারিণী হলেন।
চূড়ামণির সঙ্গে তার আর দেখা সাক্ষাৎ হয় না। অন্তঃপুরেই তিনি অক্লান্ত অধ্যাবসায়ে নানা শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। বালিকা ক্রমে নবযুবতী হয়ে উঠলেন। চূড়ামণি লেখাপড়া ছেড়ে দিয়েছে। সে এখন তাসপাশা খেলে গুড়ুক ফুঁকে আড্ডা দিয়ে বেড়ায়। রাজকন্যা সেই সমস্ত ছোটবেলার যুদ্ধের কথা বহুকাল ভুলে গিয়েছেন, কিন্তু চূড়ামণি তা মনে মনে পুষে রেখেছে। রাজা সত্যবান একদিন তার প্রধানমন্ত্রীকে ডেকে কন্যার জন্য একটি যোগ্য পাত্র অনুসন্ধান করতে আজ্ঞা দিলেন। মন্ত্রী বাড়িতে এসে ছেলের কাছে রাজার আদেশের কথা জানিয়ে বললেন, আগেকার দিনে নিয়ম ছিল, রাজার ছেলেমেয়ের বিয়ের জন্য দেশে দেশে ভাট পাঠানো হতো। ইনি ভাট না পাঠিয়ে আমাকেই যেতে হুকুম করলেন। আমার এই একে বুড়ো বয়স, তাই অম্বলের ব্যারাম। 7 দেশে ঘুরে বেড়াবার এই কি আমার বয়স? রাজার যেমন কাণ্ড! বলে বৃদ্ধ মুখখানি খুব কাতর করে রাখলেন। চূড়ামণি বলল, ঠিক কথাই তো বাবা, আপনি বুড়ো হয়েছেন, এখন কি আর দেশ বিদেশে ঘুরে বেড়ানো আপনার পোষায়? আপনি বাড়িতে থাকুন, আমিই বরং যাই, ভালো দেখে একটি পাত্র খুঁজে আনি। মন্ত্রী বললেন, আচ্ছা, তবে রাজাকে এ কথা জিজ্ঞাসা করি। রাজা সত্যবান এ প্রস্তাব শুনে বললেন, ঠিক কথা বলেছ, তুমি গেলে এ রাজ্য চালায় কে? তা বেশ তো, চূড়ামণিই যাক। চম্পার সঙ্গে ছেলেবেলা থেকেই ওর ভাব, দুটিতে ভাই বোনের মতো খেলা করেছে, ও নিশ্চয়ই খুব ভালো পাত্রই আনবে। চূড়ামণি রাজার আজ্ঞা পেয়ে চম্পার জন্য বর খুঁজতে বের হলো। দেশ দেশান্তর ঘুরে একজন আদর্শ মূর্খের অনুসন্ধান করতে লাগলো। অনেক দিন কাটলো, কিন্তু মনের মতন কাউকে পেল না। অবশেষে একদিন এক বনের মধ্যে দিয়ে যেতে যেতে চূড়ামণি দেখল, গলায় যজ্ঞ উপবীত, সুন্দর সুগঠিত দেহ এক যুবক গাছের ডালে বসে সেই গাছের ডালই কাটছে। দেখে চূড়ামণি অত্যন্ত উল্লসিত হয়ে উঠল। মনে মনে বলল, হ্যাঁ, এই উপযুক্ত পাত্র বটে। রাজকন্যার জন্য বর খুঁজতে বেরিয়ে অনেক মূর্খই দেখলাম, কিন্তু এটির মতো কেউ নয়। যুবককে সম্বোধন করে বলল, ওহে, এসো এসো, নেমে এসো, একটা কথা বলি শোনো। যুবক নেমে এসে চূড়ামণির দিকে হাঁ করে চেয়ে রইল। চূড়ামণি জিজ্ঞাসা করল, গাছের ডালটি কাটছিলে কেন? আমার কাঠের দরকার। কাঠ কি হবে? কাঠ আবার কি হয়? উনুনে দিয়ে রান্না করতে হয়। চূড়ামণি বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। তোমার নাম কি এ ছোকরা? যুবক বলল, কালিদাস। কালিদাস? বেশ বেশ। কি জাত? গলায় তো পইতে দেখছি। ব্রাহ্মণ বুঝি? আজ্ঞে। কি করো? পড়াশুনো কিছু করো? আগে পাঠশালায় একবার ভর্তি হয়েছিলাম, গুরুমশাই বড্ড মারে, তাই ছেড়ে দিয়েছি। চূড়ামণি বলল, বেশ বেশ। তোমাদের বাড়ি কোথায়? বাপের নাম কি? উত্তরে যুবক নিজের পরিচয় দিল। কাছেই গ্রামে বাড়ি। বাল্যকালেই বাবা মা মারা গিয়েছে। লেখাপড়া সে কিছুই শেখেনি, শেখাবেই বা কে? গ্রামের লোকের গরু চড়িয়ে দিন কাটে। বিয়ে হয়নি। চূড়ামণি মনে মনে বলল, ছেলেটির যেরকম ভালো চেহারা, একে যদি আমি রাজপুত্র বলে চালিয়ে দিই তো হঠাৎ কেউ কিছু সন্দেহ করবে না। যুবক বলল, এই কথা জিজ্ঞেস করার জন্য গাছ থেকে আমায় নামালে, না আর কোনো কথা আছে? চূড়ামণি বলল, আছে। বিয়ে করবে? কাকে? আমাদের রাজার মেয়েকে। রাজার মেয়ে? তা মন্দ হবে না, কিন্তু আমরা কুলীন, কি পাবো? ধন দৌলত ঢের পাবে, যত চাও। যুবক একটু ভাবল, ভেবে বলল, সে যেন হলো, কিন্তু মেয়েটি কেমন? পরমা সুন্দরী, রাজার মেয়ে, বুঝছো না?
গায়ের রংটি যেন চাপা ফুলের মতো, মুখখানি যেন পূর্ণিমার চাঁদ, যেমন চোখ তেমনি নাক তেমনি ঠোঁট, একেবারে পরী হে পরী। করবে বিয়ে? যুবক সোল্লাসে বলল, করব। কোথায় সেই মেয়ে? আমার সঙ্গে এসো তবে। বলে চূড়ামণি কালিদাসকে সঙ্গে করে বাংলাদেশে ফিরে এলো। রাজধানীর পাদদেশে নদীর ধারে পৌঁছে চূড়ামণি কালিদাসকে সেই নদীতে স্নান করিয়ে উত্তম বস্ত্র অলঙ্কারে ভূষিত করে কাছের এক মন্দিরে তাকে নিয়ে গিয়ে বলল, তুমি এখানে চুপটি করে বসে থাকো, আমি শহরে গিয়ে তোমার জন্য হাতি ঘোড়া লোক লস্কর সব পাঠিয়ে দিচ্ছি, তুমি যেও। কিন্তু একটা বিষয়ে সাবধান করে দিই, কারুর সঙ্গে কথাবার্তা বেশি বলো না, খুব গম্ভীর মেজাজে বসে থাকবে, বুঝেছ? যে আজ্ঞে। বলে কালিদাস সেখানে বসে রইল। চূড়ামণি ফিরে গিয়ে রাজাকে সংবাদ দিল, মগধ দেশের যুবরাজকে পাত্র স্থির করে তাকে নিয়ে এসেছি, মন্দিরে তিনি অপেক্ষা করছেন, তাকে আনবার জন্য হাতি ঘোড়া লোক লস্কর পাঠিয়ে দিন। এই সংবাদে রাজা খুব আনন্দিত হয়ে তক্ষুনি যানবাহন পাঠালেন। বর এলে সবাই দেখল অত্যন্ত সুন্দর যুবক পুরুষ, রাজকন্যার উপযুক্ত পাত্রই বটে। 4 দিন ধরে লগ্ন উৎসব চলল। চম্পককলিকা ইতিমধ্যেই বর দেখার জন্য গোপনে এক দাসীকে পাঠিয়ে দিয়েছিলেন। বর অত্যন্ত সুপুরুষ শুনে তিনিও খুশি হলেন। 5ম দিনে বিয়ে সম্পন্ন হয়ে গেল। রাত্রিবেলায় কালিদাসকে শোয়ার ঘরে নিয়ে যাওয়া হলো। সোনার পালঙ্কে সুকোমল শয্যায় শোয়া মাত্র সে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে রাজকন্যা সোনার থালায় করে পঞ্চারতি নিয়ে প্রবেশ করলেন। বরকে ঘুমন্ত দেখে তিনি একটু বিস্মিত হলেন। তাকে জাগানোর অভিপ্রায়ে পায়ের তোড়া ঝমঝম করে এদিক ওদিক একটু বেড়ালেন, কিন্তু বরের ঘুম ভাঙল না। রাজকন্যা তখন বরের নাকের কাছে সুগন্ধি পুষ্পগুচ্ছ ধরলেন, তাতেও বর জাগল না। তারপর সুগন্ধি গোলাপ জল নিয়ে বরের গায়ে ছিটিয়ে দিলেন, তাতেও কোনো ফল হলো না। কিন্তু বর না জাগলে তিনি পঞ্চারতি করবেন কেমন করে? তাই লজ্জার মাথা খেয়ে বরের গায়ে হাত দিয়ে তিনি ডাকতে লাগলেন, ওগো শুনছ? কেই বা শোনে। কালিদাস তখন গভীর নিঃশ্বাস নিতে নিতে আরামে ঘুমোচ্ছেন। রাজকুমারী বিছানার প্রান্তে বসে ভাবতে লাগলেন, এই কি মগধের রাজপুত্র, এ তো বাপের জন্মে ভালো বিছানায় শোয়নি বলে বোধ হচ্ছে। মনে মনে তার রাগ হতে লাগলো। শেষকালে তিনি পালঙ্ক থেকে নেমে বরের হাত ধরে সবলে এক হ্যাঁচকা টান মারলেন। কালিদাস উঠে বসলেন। রাজকুমারীর ক্রুদ্ধ মূর্তি দেখে তার ভয় হলো। বললেন, হ্যাঁ, এটা আপনার বিছানা বুঝি? আমি ভুলে এখানে এসে শুয়েছি বুঝি? আমাকে মাফ করুন, আমি তো জানতাম না, রাজভৃত্যরা বললে তাই এখানে শুলাম, আমি এখনই চলে যাচ্ছি। রাগে রাজকন্যার মুখ দিয়ে কোনো বাক্য বেরোলো না। হাত দিয়ে ইঙ্গিত করে তিনি কালিদাসকে যেতে নিষেধ করলেন। রাগ কিছুটা কমলে তিনি বললেন, ভুল করনি, হে তোমারই শয্যা, আমাকে আর আপনি আপনি বলো না, আমি তোমার স্ত্রী। চোখের ঘুম ছাড়লো, একটু বেড়াবে এসো না। সেই সমস্ত মহলটাই রাজকন্যার। সে রাত্রে সেখানে আর কোনো জনপ্রাণী নেই। রাজকন্যা প্রথমে স্বামীকে নিজের পাঠাগারে নিয়ে গেলেন। সেখানে কাব্য অলঙ্কার পুরাণ ইতিহাস নানা গ্রন্থ রাখা আছে। তার মলাটগুলো সোনার উপর পাতে মোড়া, হিরে মতি চুনি পান্না খচিত। কালিদাস একখানা পুঁথি তুলে নিয়ে বললেন, এটা কি গো, বেশ চকচক করছে তো। রাজকন্যা বললেন, ও একখানি কাব্য। কালিদাস জিজ্ঞাসা করলেন, কাব্য কি? এতে কি হয়? রাজকন্যা বললেন, পড়তে হয়। কালিদাস বললেন, পড়তে হয়? ও বুঝেছি, ক খর বই।
আমি ছেলেবেলায় ক খ শিখেছিলাম, এখন ভুলে গেছি। রাজকন্যা কোনো উত্তর না দিয়ে বিরক্তি ভরে অন্য ঘরে চললেন। কালিদাসও পেছনে পেছনে চললেন। তিনি যা দেখেন তার সম্বন্ধেই জিজ্ঞেস করেন, এটা কি গো, এতে কি হয়? রাজকন্যা মনে মনে ভাবতে লাগলেন, এই মগধের রাজপুত্র যা দেখছে সবকিছুই এর জন্য নতুন, জীবনে কি কিছুই দেখেনি। এরপরে রাজকন্যা চিত্রশালায় ঢুকলেন। বড় বড় চিত্রকরদের আঁকা রামায়ণ, মহাভারত ইত্যাদির নানা চিত্র সেখানে শোভা পাচ্ছে। কালিদাস যে ছবি দেখেন তার সম্বন্ধে জিজ্ঞেস করেন, এটা কি গো? রামায়ণ মহাভারতের কোনো চিত্রই কালিদাস চিনতে পারলেন না। অবশেষে নবদম্পতি একখানি বৃন্দাবন চিত্রের সামনে এসে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ কদমতলায় বসে রাধিকার মূর্তির ধ্যান করছেন। কিছু দূরে বড় বড় গরু চড়ছে। এই প্রথম কালিদাস উচ্ছ্বসিত হয়ে উঠলেন। বলতে লাগলেন, হা 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 হা, কি বে গাইগুনি, কি বে বাট, হা হা হা, ইচ্ছে করছে একটা বগ্ন নিয়ে চ্যাকচোক করে দুধ দুই। রাজকন্যা জিজ্ঞাসা করলেন, দুধ দুইতে জানো নাকি? কালিদাস বললেন, তার জানি নে, গরু চড়িয়ে আর দুধ দুইয়ে তো এতটা বড় হলাম। রাজকুমারী বিস্মিত হয়ে স্বামীর মুখের দিকে চাইলেন। কৌশলে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। কালিদাসের জন্মের ইতিহাস, চূড়ামণির সঙ্গে তার সাক্ষাৎ ও কথোপকথন সমস্ত বৃত্তান্ত শুনে মাথায় হাত দিয়ে সামনের পালঙ্কের প্রান্তে তিনি বসে পড়লেন। তখন হঠাৎ সেই ছোটবেলার কথা, চূড়ামণির সঙ্গে তার কলহ তার মনে পড়ে গেল। বুঝলেন চূড়ামণি তার এই সর্বনাশ ঘটিয়েছেন। রাগে, ক্ষোভে, অভিমানে রাজকন্যা আত্মহারা হয়ে পড়লেন। সর্বাঙ্গে যেন বৃশ্চিকের দংশনের জ্বালা অনুভব করতে লাগলেন। মনে হতে লাগলো, এই মূর্খ বর্বরের সঙ্গে চিরজীবন কি করে আমি কাটাবো। একটু দূরেই দেওয়ালের গায়ে একখানা তরবারি ঝুলছিল। সেই দিকে হঠাৎ রাজকন্যার দৃষ্টি পড়ল। চোখের পলকে সেটা উঠিয়ে সেই তরবারি নিয়ে কালিদাসের শিরচ্ছেদ করতে তিনি উদ্যত হলেন। কালিদাস দুই লাফে পিছিয়ে গিয়ে বললেন, হে কি, হ্যাঁ আমায় কাটো কেন? রাজকন্যা প্রবলভাবে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, তোমার হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য। কালিদাস বললেন, বাহ, মজার লোক তুমি, আমি মরলে তুমি বিধবা হবে না? বিধবা হব সেও ভালো, সারা জীবন তোমায় নিয়ে জ্বলে পুড়ে মরার চেয়ে বিধবা হয়ে থাকাও ভালো। কালিদাস বললেন, কেন, আমায় নিয়ে জ্বলে পুড়ে মরবে কেন? আমার অপরাধ? রাজকন্যা বলল, তুমি যে মূর্খ। কালিদাস বললেন, ও, আমি মূর্খ, তাই তোমার যোগ্য নই? বুঝেছি। আচ্ছা, তুমি আমাকে প্রাণে মেরো না, আমায় যদি তুমি সহ্য করতে না পারো আমি চলে যাচ্ছি। রাজকুমারী ঝনাৎকার দিয়ে তরবারি মাটিতে ফেলে দিলেন। খোলা দরজার দিকে আঙুল দেখিয়ে বললেন, যাও, দূর হয়ে যাও। তার দুই চোখ দিয়ে ঘৃণা ও অবজ্ঞা ঝরে পড়ছে। কালিদাস তক্ষুনি রাজবাড়ি ছেড়ে চলে গেলেন। রাজপথগুলো অতিক্রম করে রাজধানীর থেকে বের হয়ে যেদিকে দুচোখ যায় কালিদাস সেই দিকে চলতে লাগলেন। রাজধানী থেকে কিছুটা দূরে এক ঘন অরণ্য ছিল। কালিদাস ভাবলেন, লোকালয়ে মুখ দেখানোর আমার আর প্রয়োজন নেই, বনের মধ্যেই ঢুকি, বাঘ ভালুকে আমাকে খেয়ে ফেলুক সেই ভালো। স্ত্রী যাকে মূর্খ বলে কাটতে যায় তার জীবনে ধিক, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই তার শতগুণ ভালো। বনের মধ্যে ঢুকে কালিদাস ঘুরতে লাগলেন, কিন্তু বাঘ ভালুকের সাক্ষাৎ পেলেন না। ক্রমে রাত্রি ভোর হয়ে গেল। জঙ্গলের ফল খেয়ে গাছতলায় শুয়ে কয়েকদিন কাটালেন। এইভাবে বনে ঘুরতে ঘুরতে কালিদাস একদিন কালীচন্দ্র নামে এক যোগী পুরুষের সাক্ষাৎ পেলেন। কালিদাসের সেবায় ও স্তব স্তুতিতে যোগী প্রসন্ন হয়ে তার পরিচয় জিজ্ঞাসা করলেন।
কালিদাস নিজের ইতিহাস, বিবাহ, স্ত্রী দ্বারা অপমানিত হওয়া সমস্তই তাকে জানিয়ে বললেন, প্রভু, আমি মহা মূর্খ। আমার মূর্খত্ব কিসে ঘুচবে আমাকে তা বলে দিন। যোগী পুরুষ ধ্যানস্থ হয়ে ভবিষ্যতের সব কথাই দেখতে পেলেন। ধ্যান ভঙ্গ হলে তিনি বললেন, বৎস, তুমি বনে এসেছিলে বাঘে তোমায় খেয়ে ফেলুক এই মনে করে। বাঘের সাধ্য কি? পৃথিবীতে তুমি অদ্বিতীয় মহাকবি হবে। এই নশ্বর জীবনের শেষে যশ শরীরে তুমি অমর হয়ে থাকবে। বনের বাঘের কথা কি বলছো? কালরূপী মহাব্যাঘ্র তোমাকে খেতে পারবে না। ওই সরোবরে তুমি স্নান করে এসো। আমি তোমায় রবি মন্ত্র দিচ্ছি। তুমি আমার কাছে থেকে সেই মন্ত্র একাগ্রচিত্তে জপ করো। তোমার উপর দৈব কৃপা বর্ষণ হবে। কালিদাস স্নান করে এসে রবি মন্ত্র গ্রহণ করে জপ করতে বসলেন। ক্রমে রাজধানীতে সংবাদ পৌঁছল, বনের মধ্যে কালীচন্দ্র নামে এক মহাযোগীর আবির্ভাব হয়েছে। দলে দলে লোকে তাকে দেখতে ও প্রণাম করতে আসতে লাগল। কালিদাসের মন্ত্র জপের শেষ দিন রাজকন্যা চম্পককলিকাও সখীদের সাথে যোগী দর্শনে এলেন। যোগী তখন স্থানান্তরে গিয়েছিলেন। কালিদাস কিন্তু বসে মন্ত্র জপ করছিলেন। জপের নির্দিষ্ট কাল তখনও উত্তীর্ণ হয়নি, কিন্তু বেশি দেরিও ছিল না। রাজকন্যা সখীদের সঙ্গে আশ্রমের অদূরে দাঁড়িয়ে জপ নিরত যুবকটিকে দেখছিলেন। তার সর্বাঙ্গ থেকে তখন কবিত্ব প্রভা স্ফুরিত হচ্ছে। রাজকন্যা তাকে স্বামী বলে চিনতে পারলেন না। সেদিন বড় গরম, কোথাও গাছের পাতাও নড়ছে না। গরম লাগায় রাজকন্যা সখীদের সঙ্গে নিয়ে সরোবরের ধারে গেলেন। দেখলেন জলে অনেকগুলো পদ্মফুল। কিছু কিছু কুঁড়ি এখনো ফোটেনি, কিছু ফুটে আছে, কিছু গতকালের বাসি ফুল। রাজকন্যা দেখলেন সেই রকম একটা পদ্ম ধীরে ধীরে দুলছে। দেখে বিস্মিত হয়ে তিনি সখীদের জিজ্ঞাসা করলেন, বাতাস নেই, কোনো পাখিও দেখছি না যে বলবো পদ্মের উপর হয়তো বসেছিল, এইমাত্র উড়ে গেছে তাই দুলছে। তবে জলের মধ্যে পদ্মটা কাঁপছে কেন? সখীরা পরস্পরের মুখ দেখতে লাগলো। কেউই রাজকন্যার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। কালিদাসের জপকাল একটু আগেই শেষ হয়েছিল। রাজকন্যার কথা তার কানে গেল। তিনি চেয়ে দেখলেন, দেখেই রাজকন্যাকে চিনতে পারলেন। সখীরা কেউ কোনো উত্তর দিল না দেখে কালিদাস বললেন, হে কান্তে, অগ্নির উচ্ছিষ্ট বর্ণ যার, তাকে রাত্রিকালে বন্ধন করিয়াছে, বাহির হইতে পারিতেছে না, তাই কাঁপিতেছে। অর্থাৎ ফুলটি রাত্রিবেলা ফুটে বন্ধ হয়ে গেছে। একটি কালো ভ্রমর বের হওয়ার জন্য ভেতরে ছটপট করছে, বের হতে পারছে না, তাই পদ্ম কাঁপছে। এই উত্তর শুনে প্রথমেই রাজকন্যার বিস্ময় হলো যে এই ব্যক্তি আমাকে কান্তা সম্বোধন করছে কেন, এবং শ্লোক রচয়িতার পাণ্ডিত্য ও কবিত্ব শক্তি দেখেও তিনি অত্যন্ত মুগ্ধ হলেন। কিছুক্ষণ আর চোখে লোকটির দিকে চেয়ে শেষে চিনতে পারলেন, ইনি তার সেই এক রাত্রির স্বামী। তখন রাজকন্যা স্বামীর কাছে গিয়ে বিনয় নম্র মস্তকে মিনতির স্বরে বললেন, আমি তোমার মূল্য না বুঝে, তোমায় চিনতে না পেরে তোমার সঙ্গে অত্যন্ত অন্যায় ব্যবহার করেছিলাম। আমার অপরাধ তুমি মার্জনা করো। কালিদাস বললেন, রাজকুমারী, তুমি কোনো অপরাধ করনি, তোমায় মার্জনা করার কিছু নেই। তুমি আমার মহা উপকার করেছ। তুমি যদি সেদিন আমার সঙ্গে ওরকম কঠোর ব্যবহার না করে আমায় আদর যত্ন করতে, তবে আমি যেমন মূর্খ ছিলাম চিরদিন সেই রকমই থেকে যেতাম। তোমার কাছ থেকে ওরকম ব্যবহার পেয়েই মনের দুঃখে আমি এই বনে আসি এবং মহাযোগীর সাক্ষাৎ পাই। তার অর্চনা করে আমি কবিত্ব বর লাভ করেছি, কিন্তু তুমি এসবের মূল কারণ। সুতরাং যাবজ্জীবন তোমার নাম কৃতজ্ঞতা ভরে আমি মনে করব। রাজকন্যা
স্বামীকে ফিরিয়ে নিজের পিতৃগৃহে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কালিদাস কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন, তোমার থেকেই আমার জ্ঞান চক্ষু ফুটেছে, সুতরাং তুমি আমার গুরু স্থানীয়া। কল্যাণী, তুমি গৃহে যাও। তোমার সঙ্গে আমার পতি পত্নী ভাব এখন আর সম্ভব নয়। অবশেষে দুঃখিত মনে রাজকন্যা গৃহে ফিরে গেলেন। কিছুদিন পর কালিদাস গুরুদেবকে প্রণাম করে তার কাছে বিদায় নিয়ে নানা দেশ ঘুরতে ঘুরতে অবশেষে ধারা নগরীতে উপস্থিত হলেন। তার কবিত্ব খ্যাতি এর আগেই দেশ বিদেশে রটে গিয়েছিল। ধারাধিপতি ভোজরাজ মহা সমাদরে তাকে নিজের সভায় সভাকবি করে রাখলেন।